সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আধুনিক বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রাহমান রচিত নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর ফেব্রুয়ারি 1969 কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, কখনো কি এমন হয় যে একটা কবিতা বা একটা গান পুরো একটা আন্দোলন বা বিপ্লবের ভাষা হয়ে ওঠে? ঠিক এই ব্যাপারটাই আমরা আজ দেখব। চলুন শামসুর রাহমানের লেখা একটি অসাধারণ কবিতার গভীরে যাই, যে কবিতাটা একটা গণজাগরণের একেবারে কণ্ঠস্বর হয়ে উঠেছিল। শামসুর রাহমান জন্ম 1929 সালে এই ঢাকা শহরেই। কর্মজীবনের সাংবাদিক হলেও তার আসল পরিচয় ছিল কবি। আর সত্যি বলতে ওই ঐতিহাসিক মুহূর্তের কথাগুলো বলার জন্য তার চেয়ে উপযুক্ত কণ্ঠস্বর আর কেউ ছিলেন না। এই কারণগুলোই শামসুর রাহমানকে আমাদের চেতনার কবি করে তুলেছে। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের বিবেক। সত্য আর ন্যায়ের পক্ষে তার কলম ছিল সব সময় সোচ্চার। কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। কি দারুণ একটা চিত্রকল্প, তাই না? ভাবুন তো, কবি শহরের রাস্তায় কি দেখছেন, ফুল নাকি একদম অন্য কিছু? এই প্রশ্নটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এই কবিতাটা যদি সত্যি সত্যি বুঝতে চাই, তাহলে আমাদের সবার আগে কৃষ্ণচূড়া ফুলকে নিয়ে তৈরি এই যে শক্তিশালী একটা রূপক, এটাকে একটু ভাঙতে হবে। একবার ভাবুন, আমাদের খুব পরিচিত, খুব চেনা একটা জিনিস কৃষ্ণচূড়া ফুল, ঢাকার রাস্তায় যেটা প্রায় দেখা যায়। কবি এই সাধারণ সুন্দর জিনিসটাকে একদম নতুন একটা অর্থ দিয়ে দিলেন। তিনি বলছেন, না, এগুলো মোটেও ফুল নয়, এগুলো আসলে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। দেখুন, শুধু একটা লাইনের মাধ্যমে কবি একটা সাধারণ দৃশ্যকে কতটা ঐতিহাসিক আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুললেন। সাহিত্যে এই যে কৌশল, একে বলা হয় প্রতীকীবাদ বা সিম্বলিজম। আর একটা মাত্র প্রতীক ব্যবহার করে কবি যেন পুরো শহরটাকেই একটা স্মৃতিসৌধ বানিয়ে ফেলেছেন। মানে যতবার কৃষ্ণচূড়া ফুল ফুটছে, ততবার যেন এক একজন শহীদের আত্মত্যাগের কথা আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে। চলুন এবার কবিতার পরের ধাপে যাই। এখানে কবি সেই সময় বাংলাদেশকে দুটো প্রতীকী রঙের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আর এই দুটো রঙই যেন সেই সময়টাকে একেবারে ব্যাখ্যা করে দেয়। এখানে আসলে দুটো রঙের মধ্যে একটা লড়াই দেখানো হচ্ছে। একদিকে আছে কৃষ্ণচূড়ার টকটকের লাল রং, যেটা আমাদের চেতনা, আমাদের প্রতিবাদের রং। আর অন্যদিকে আছে আরেকটা রং, যেটা ভয় দেখায়, সন্ত্রাস নিয়ে আসে, যেটা হলো রাষ্ট্রীয় নিপীড়নের রং। একটা রং আমাদের চোখে আরাম দেয়, আর অন্যটা আমাদের মনে আতঙ্ক তৈরি করে। এই লাইনগুলো পড়লেই বোঝা যায় যে 1969 সালের গণ অভ্যুত্থানের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রীয় দমন পীড়ন ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। সকাল হোক বা সন্ধ্যা, রাস্তা হোক বা বাড়ি, সব জায়গায় একটা ভয়ের পরিবেশ। আর কবি ঠিক সেই ছবিটাই তার কবিতার মাধ্যমে নিখুঁতভাবে এঁকেছেন। এখন দেখা যাক কবি কতটা সচেতনভাবে 1969-এর ঘটনাগুলোকে আমাদের ইতিহাসের আরও একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে জুড়ে দিচ্ছেন। কবিতায় আমরা সালাম আর বরকতের নাম পাই। কারা ছিলেন তারা? তারা ছিলেন আমাদের ভাষা আন্দোলনের শহীদ। 1952 সালে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তারা। আর তখন থেকেই তারা বাঙালি জাতির চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। কবি ঠিক সেই গিরোদেরকে আবার এই কবিতায় ফিরিয়ে আনলেন। এই টাইমলাইনটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। কবি আসলে 1952 সালের আত্মত্যাগের সাথে 1969 সালের সংগ্রামের একটা স্মৃতির সেতু তৈরি করে দিয়েছেন। তিনি বলতে চাইছেন, 69-এও সালাম যেন আবার রাজপথে নামেন, বরকত যেন আবার ঘাতকের সামনে বুক পেতে দেন। মানে সংগ্রামটা আলাদা নয়, একই চেতনার ধারাবাহিকতা।
এই লাইনটা তো এক কথায় অসাধারণ। এখানে ভাষার জন্য যে লড়াই, মানে আমাদের বর্ণমালার জন্য যে লড়াই, সেটাকে পরিচয়ের এক চিরন্তন মহাজাগতিক সংগ্রামের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বর্ণমালাগুলো যেন আকাশ থেকে ঝরে পড়া তারা, যা কোনোদিনও ধ্বংস হবে না। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই কবিতার শক্তি কিন্তু শুধু বইয়ের পাতায় আজকে থাকেনি। আসল কথাটা হলো এটাই, শিল্পকলা শুধু বিনোদন দেয় না, এটা একটা রাজনৈতিক আন্দোলনকে ধারণ করতে পারে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগাতে পারে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি ঠিক সেই কাজটাই করেছিল। এই কবিতাটা কেন আজও এত জীবন্ত? কারণ এর মধ্যে আছে দেশপ্রেম, আছে অনুপ্রেরণা, আর আছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিকে এক সুতোয় বাঁধার ক্ষমতা। আর সবচেয়ে বড় কথা, এর সহজবোধ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাষা কবিতাটিকে সবার কাছে পৌঁছে দিয়েছিল। হয়তো এই প্রশ্নটাই এই কবিতার সবচেয়ে বড় শিক্ষা। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।